নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আজকে কিন্তু আমরা আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি একটি দম ফাটা হাসির কাহিনী। আজকের গল্প লেখক জয়দীপ চক্রবর্তী শ্রীজয়ের কলমে, চিত্তরঞ্জনের চিন্তামুক্তি। গল্পটি একদম মারাত্মক হাসির গল্প এবং গল্পে কিন্তু বেশ কিছু বডি শেমিং এর পার্ট রয়েছে, যেগুলো সম্পূর্ণরূপে কিন্তু কমেডির আকারে আপনারা নেবেন, গ্রহণ করবেন সেই আশা রাখছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, চিত্তরঞ্জনের চিন্তামুক্তি। চিত্তরঞ্জন বেশ চিন্তামগ্ন। মুখে নেই আওয়াজ, কপালেতে ভাঁজ। রাস্তায় অন্যমনস্কভাবে চলে তার ধাক্কা খাওয়ার উপক্রম। অফিসেও ছোটখাটো কাজে ভুল, সবসময় একটা দুঃখ দুঃখ মুখ। সবাই বেশ অবাক। দুশ্চিন্তা দুঃখ সবারই হয়, সকলের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। তাহলে চিত্তরঞ্জনের দুঃখ দুশ্চিন্তাতে সবাই অবাক কেন? আছে, এর যথেষ্ট কারণ আছে। সাধারণ মানুষের চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষার সাথে চিত্তরঞ্জনের চিন্তা ভাবনার একটা মূলগত পার্থক্য আছে। ও জীবনের সমস্যাগুলো সমস্যা হিসেবে দেখে না, একটা পাজল গেম হিসেবে দেখে। সমস্যার সমাধান করতে পারলে সে খেলায় জিতে গেল, না পারলেও দুঃখ নেই। খেলায় হার জিত তো আছেই, সেই হার থেকে সে শিক্ষা নেয়। জীবনে একই ভুল সে দুবার করে না, একই সমস্যায় দুবার পড়ে না। চিত্তরঞ্জন বলে, সুখ দুঃখ সবই আপেক্ষিক। আমরা অপরের সাথে নিজেকে তুলনা করে দুঃখ পাই, তবে অপরের সাথে নিজেকে তুলনা করেই নিজেকে ভালো রাখা যায়। গত বছর চিত্তরঞ্জনের প্রমোশন, ইনক্রিমেন্ট কিছুই হয়নি, কিন্তু তার জন্য সে বিন্দুমাত্র দুঃখিত নয়। সে তখন ভেবেছে যাদের চাকরি নেই বা যারা চাকরি করেও মাসের পর মাস মাইনে পাচ্ছে না তাদের কথা। সে তো তবু প্রতি মাসে মাইনেটা পাচ্ছে, এটা না পেলে তার কি অবস্থা হতো? তাদের তুলনায় চিত্তরঞ্জন সত্যিই ভালো আছে। চিত্তরঞ্জনের মতে চিন্তা ভাবনাকে একটু ঠিক দিকে চালিত করলেই আর কোনো সমস্যা থাকে না। প্রচণ্ড গরমে সবার প্রাণ ওষ্ঠাগত। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, বিহারে বন্যা হচ্ছে, কলকাতায় বৃষ্টি নেই। তবে চিত্তরঞ্জনের কোনো সমস্যা নেই। সে গরম উপভোগ করছে, জমিয়ে আম কাঁঠাল খাচ্ছে। তার বউ সৌদামিনী গরমে হাঁসফাঁস করছে আর ঘন ঘন স্নান করছে। চিত্তরঞ্জন তাকে বোঝালো, ভাবো তো, যদি রাজস্থান বা সাহারায় তোমাকে থাকতে হতো তবে কি হতো? তাদের থেকে তো আমরা ভালো আছি নাকি? ভাবতে হবে না, আরো কিছুদিন বৃষ্টি না হলে এই কলকাতাও মরুভূমি হয়ে যাবে। তাহলে তো বেশ ভালো হবে। শুনশান জায়গা, গাছপালা নেই, গাড়ি ঘোড়া নেই, রাস্তা দিয়ে উট যাবে। সবাই গাড়ি বিক্রি করে উট কিনবে। পেট্রোল ডিজেলের পরিবর্তে খৈল ভুসি খড়ের প্রয়োজন পড়বে। তুমি আমি উটের পিঠে করে ঘুরবো, ভাবলেই আমার কেমন রোমাঞ্চকর লাগছে। চিত্তরঞ্জনের ভাবনা সত্য হলো না। কয়েকদিনের মধ্যেই ঝমঝমিয়ে লাগাতার বৃষ্টি শুরু হলো। সূর্য বহুদিন ধরে একটানা ডিউটি করে রেস্টে গেছে। আকাশ কালো মেঘের চাদর মুড়িয়েছে। 3 দিন ধরে শুধুই রাত, অনেকটা মেরু অঞ্চলের মতো। সৌদামিনী বেশ অসুবিধে পড়েছে। তার এক বান্ধবীর আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। ওর বাপের বাড়ি যাওয়া হয়নি। সৌদামিনীর এই বৃষ্টির ওপর বেশ রাগ হলো। ধুর, লেছাড় বাঁধা বৃষ্টি আমার সব প্ল্যান ভণ্ডুল করে দিল। কেন? এতদিন তো বৃষ্টির জন্য হা উতাস করছিলে, এখন বৃষ্টি হচ্ছে তাতে অসুবিধে? না, বৃষ্টি হোক, রাতের বেলা হোক, দিনের বেলা এরকম একটানা বৃষ্টি হলে কাজকর্মের অসুবিধা হয় না? হ্যাঁ, তা তো ঠিকই। বৃষ্টি তোমার সুবিধা মতো রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট ডিউটি করলে ভালো হতো। রাতে পরিবেশ ঠান্ডা করে তোমাকে ঘুম পাড়িয়ে ভোরে বিদায় নেবে, তাই তো? সে হলে তো ভালো হতোই। চিত্তরঞ্জনের কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। গরমকালে গরম লাগবেই, বর্ষাকালে বৃষ্টি হবেই। পরিচিত কোনো কিছুই তাকে সমস্যায় ফেলে না, যেমন সমস্যায় ফেলে না সৌদামিনীর রাগ। তার রাগের ম্যানুয়াল চিত্তরঞ্জনের মুখস্থ। সৌদামিনীর এমনিতে কোনো সমস্যা নেই, শুধু বেশি গরম পড়লে
মেজাজ গরম থাকে। গ্রীষ্মের গরম, বর্ষার বৃষ্টি মেনে নেওয়ার মতন বউয়ের এই স্বভাবটাও চিত্তরঞ্জন মেনে নিয়েছে। তখন সে উল্টোপাল্টা কিছু বললেও চিত্তরঞ্জন হজম করে নেয়। মনে মনে ভাবে, গরমে বেচারা কষ্ট পাচ্ছে, এখন দু চার কথা বলতেই পারে। কাজের লোক না এলে সৌদামিনীর মাথা ঠিক থাকে না, বিশেষ করে না বলে কামাই করলে। তখন চিত্তরঞ্জনকে অফিসে যাওয়ার আগে ঘর ঝাড় দিয়ে আগের দিনের উচ্ছিষ্ট ময়লা ফেলে যেতে হয়, আর রাতে এসে থালা বাসন মাজতে হয়। এতেও চিত্তরঞ্জনের কোনো সমস্যা নেই। বউ একা হাতে কত কাজ করবে? সংসারে থাকতে গেলে একটু আধটু কাজ তো করতেই হবে। সৌদামিনীর বাপের বাড়ির কারো শরীর খারাপ হলে বা তাদের নিয়ে কেউ কিছু যদি বলে, তবে সৌদামিনীর মাথা ঠিক থাকে না। সেটা তো স্বাভাবিক, রক্তের সম্পর্ক বলে কথা। চিত্তরঞ্জন বউয়ের এই স্বভাবটাও ম্যানুয়ালে অ্যাড করে নিয়েছে। শ্বশুরবাড়ির লোকজনকে যথাসম্ভব সমীহ করে চলে সে। ছেলের পরীক্ষার মাসখানেক আগে থেকে সৌদামিনী বেশ চাপে থাকে। তখন তার মাথা ঠিক থাকে না। ছেলে কোনো ক্লাস নোট লিখে না আনলে ছেলের সহপাঠীদের মায়েদের ফোন করে সেই নোট নেওয়া, ছেলেকে পড়া মুখস্থ করানো, পড়া ধরা প্রভৃতিতে সে খুবই ব্যস্ত থাকে। তখন বাড়িতে একটু চিৎকার চেঁচামেচি হয়, সেটাও মেনে নিয়েছে চিত্তরঞ্জন। সেই সময় একটু দেরিতেই অফিস থেকে ফেরেও। তাড়াতাড়ি এলেও বাড়ি ঢোকে না, স্টেশনে বসে ট্রেন দেখে। সৌদামিনীর ছেলে পরীক্ষায় আশানুরূপ ফল না করলে সৌদামিনীর মাথার ঠিক থাকে না। চিৎকার চেঁচামেচি মারধর চলে বাড়িতে। চিত্তরঞ্জনের ব্যাপারটা খারাপ লাগলেও ও নিজের মনকে বুঝিয়েছে যে সৌদামিনীর রাগটা স্বাভাবিক। যে ছেলের পিছনে ও নিজের সবটা সময় এবং শক্তি খরচ করে পরিশ্রম করেছে, সে যদি ভালো ফল না করে, কার মাথা ঠিক থাকে? তাই এখন অফিস থেকে বাড়ি ফেরার সময় স্টেশন থেকেই সৌদামিনীকে একটা ফোন করে নেয় চিত্তরঞ্জন। সেই ফোনের উত্তর যদি সংক্ষিপ্ত ঝাঁঝালো হয়, তবে চিত্তরঞ্জন একটু দেরিতে বাড়ি ঢোকে। সৌদামিনীর জন্মদিন বা ওদের বিবাহ বার্ষিকীতে সৌদামিনীকে চিত্তরঞ্জন যদি প্রথম শুভেচ্ছা জ্ঞাপন না করে আর ওর মনোমতো উপহার না দেয়, তাহলে সৌদামিনীর মাথা গরম হয়ে যায়। বিয়ের প্রথম বছর চিত্তরঞ্জন সেই ভুল করলেও এখন আর সেই ভুল করে না। ভুলের স্মৃতিচিহ্ন যা চিত্তরঞ্জন শরীরে বয়ে নিয়ে চলেছে, সেই চিহ্নই ওকে ওই ভুল দুবার করতে দেবে না। চিত্তরঞ্জন সৌদামিনীর এই রাগের মধ্যে ভুল কিছু দেখে না। নিজের জীবনের বিশেষ দিন যদি কাছের মানুষই ভুলে যায়, তবে রাগ হবে না? বেশি দিন বাপের বাড়ি না যেতে পারলেও সৌদামিনী মন মরা হয়ে পড়ে। ওর মাথা ঠিক থাকে না। এটা চিত্তরঞ্জনের কাছে ভীষণই স্বাভাবিক মনে হয়। বিয়ে হলেই তো বাপের বাড়ির সাথে সব সম্পর্ক শেষ হয়ে যায় না। বাবা মার প্রতি সন্তানের টান তো থাকবেই। তাদের বেশি দিন না দেখলে মন খারাপ তো করবেই। তাই চিত্তরঞ্জন নিজে না গেলেও মাসে অন্তত একবার বউকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। সৌদামিনী চিত্তরঞ্জনকে অফিস থেকে ফেরার পথে বা ছুটির দিনে কিছু আনতে বললে ও যদি তা ভুলে যায়, তাহলে সৌদামিনীর মাথা গরম হয়ে যায়। সৌদামিনীর আবদার অনুরোধ চিত্তরঞ্জন না রাখলেও সৌদামিনীর মাথা ঠিক থাকে না। বউয়ের এই রাগকেও চিত্তরঞ্জন অন্যায্য বা অযৌক্তিক মনে করে না। সৌদামিনী তো তার কাছে বেশি কিছু চায় না। তার চাওয়ার মধ্যে শুধু বছরে দুবার ঘুরতে যাওয়া, একটা উইকেন্ড ট্যুর আর একটা হলো ওয়ান উইক ট্যুর। বছরের বিশেষ বিশেষ দিনে যেমন পয়লা বৈশাখ, জন্মদিন, বিবাহ বার্ষিকী, দুর্গাপূজা প্রভৃতিতে ওর মনের মতো শাড়ি গহনা উপহার দেওয়া আর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো। ছুটির দিনগুলোতে শপিং করতে নিয়ে যাওয়া আর সময় মতো মোবাইলে টপ আপ ভরে দেওয়া, এইটুকু। ও বলতে ভুলে গেলাম, কোনো কারণে কয়েক ঘন্টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ করা বা টিভি সিরিয়াল দেখা বন্ধ হলেও সৌদামিনীর মেজাজ ঠিক থাকে না। এগুলো প্রত্যেক মেয়েরই একটা সাধারণ চাহিদা। সৌদামিনীর এগুলো গণতান্ত্রিক অধিকার বলেই মনে করে চিত্তরঞ্জন। তবে স্ত্রীর সাথে নিয়মিত শপিং করতে যাওয়া চিত্তরঞ্জনের পক্ষে সম্ভব হয় না।
বিশেষ করে বউকে শাড়ি কিনতে নিয়ে গেলে ধৈর্য ও অর্থ দুটোই চিত্তরঞ্জনের কম পড়ে যায়। সেই সমস্যাও সুন্দরভাবে সমাধান করেছে চিত্তরঞ্জন। তবে তার এই সমাধানের রাস্তা দিয়েই সমস্যা এসে উপস্থিত হয়েছে, আর এই সমস্যাতেই চিত্তরঞ্জন আজ চিন্তামগ্ন। চিত্তরঞ্জন সৌদামিনীকে একটা বড় স্ক্রিনের একটু দামি মোবাইল ফোন কিনে দিয়েছে। সেই ফোনের মেমোরি যথেষ্ট বেশি। চিত্তরঞ্জন সে ফোনে অনেক রকম অ্যাপস লোড করে দিয়েছে। সৌদামিনী এখন সিরিয়ালের কোনো এপিসোড মিস করলে তা ফোনেই দেখে নেয়। অনলাইন শপিং করে, মোবাইল অ্যাপসে নিজেকে কখনো তরুণী বানায়, কখনো বৃদ্ধা বানায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে, আরও অনেক কিছুই করে সে তার ফোন দিয়ে। সর্বক্ষণ ফোনের মধ্যেই ডুবে থাকে। ছেলেকে পড়াতে বসেও সৌদামিনীর হাতে ফোন থাকে, তাই তার নজর সর্বক্ষণ ছেলের উপর থাকে না। ভুল ত্রুটি কম নজরে পড়ে, বাড়িতে চেঁচামেচিও কম হয়। চিত্তরঞ্জনকে আর অফিস ফেরার পথে স্টেশনে সময় কাটিয়ে আসতে হয় না। আগে চিত্তরঞ্জন ফোন করলে বেশিরভাগ সময়ই ফোন বেজে যেত, সৌদামিনী ফোন ধরতই না। এখন সাথে সাথেই ফোন ধরে সে। বাড়িতে কথাবার্তা কম, তাই কথা কাটাকাটি ঝগড়াঝাটিও কম। ভিডিও চ্যাট করে সৌদামিনী এখন বাপের বাড়ির লোকজনের সাথে দিনে 2 বার কথাবার্তা বলে, তাই মাঝে মধ্যে বাপের বাড়ি যেতে দেরি হলেও তেমন অসুবিধে হয় না। সৌদামিনীকে আর শপিং করাতে নিয়ে যেতে হয় না চিত্তরঞ্জনের। যাবতীয় শপিং সৌদামিনী এখন অনলাইনেই করে। একটা মোবাইল ফোন চিত্তরঞ্জনের অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। মনে মনে নিজেকে বাহবা দেয় চিত্তরঞ্জন। কিন্তু এই মোবাইল ফোন যে তার জীবনে ঘোরতর সমস্যা ডেকে আনবে তা চিত্তরঞ্জন কল্পনাই করতে পারেনি কখনো। সৌদামিনীর নতুন ফোনটির 2টো ক্যামেরাই বেশ উন্নত, তাতে বেশ চমৎকার ছবি ওঠে, আর সে ছবি অ্যাপের সাহায্যে আরও সুন্দর হয়ে ওঠে। বয়স এক ধাক্কায় অনেকটাই কমে যায়, তবুও ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় তেমন নজর কাটতে পারে না। সৌদামিনীর স্থূলকায় চেহারা বাঁধ সাথে, ওই চেহারার সাথে অত্যাধুনিক হাল ফ্যাশনের পোশাক ঠিক মানানসই হয় না। সৌদামিনী ব্যাপারটা বুঝতে পেরেও চুপচাপই ছিল। গন্ডগোল বাঁধল চিত্তরঞ্জনের মন্তব্যে। সে তার বউকে বলল, সৌদা, আমার মনে হয় তুমি শাড়ি পরে ছবিগুলো তুললে তোমাকে আরো বেশি ভালো লাগতো। কেন? আমাকে খারাপ লাগছে বুঝি? না, আমি তা বলছি না। তোমার স্বাস্থ্য তো একটু ভালো, সত্যি বলতে গেলে বেশ ভালো, তাই ওই চেহারায়। সোজা কথায় বলো না, আমি মোটা, তাই আমাকে জিন্স টপ স্কার্ট এসব মানায় না। এত সাত করে কাপড় কিনে বানালাম, জিন্সটা পরবো না বুঝি? না বানিয়ে তো কোনো উপায় ছিল না। তোমার মাপের জিন্স তো আর দোকানে রেডিমেড পাওয়া যাবে না। ঠিক আছে, যাও, ওই প্যান্ট আর পরবই না, কোনো গরিব দুঃখীকে দিয়ে দেবো। তোমার মাপের প্যান্ট কোনো গরিব দুঃখে হবে না। তুমি বরং যারা পাহাড়ে ট্রেকিং করতে যায় তাদের দিয়ে দিও। বাজে কথা বলো না তো। যারা পাহাড়ে চড়ে তাদের আমার প্যান্ট হবে? বুঝো, তারা তোমার প্যান্ট পরতে যাবে কেন? তারা তোমার প্যান্ট দিয়ে তাঁবু বানাবে। আশা করি ওটা দিয়ে তাঁবু বানালে 2-3 জন অনায়াসে ওতে ঢুকে পড়তে পারবে। কি? আমাকে নিয়ে ইয়ার্কি হচ্ছে? না, আমাকে রোগা হতেই হবে। আমি কাল থেকেই তোমার সঙ্গে মর্নিং ওয়াকে যাব। তুমি মর্নিং ওয়াক করবে? কিন্তু অত ভোরে তো রিক্সা টোটো কিছু পাবে না। যাবে কিসে? তা মর্নিং ওয়াক করতে লোকে কিসে যায়? হেঁটে যাব। অতটা হাঁটতে পারবে তো? আমরা কিন্তু নেতাজি সঙ্গের পার্কে হাঁটি। কেন পারবো না শুনি? খুব পারবো। পরের দিন সৌদামিনীকে নিয়েই চিত্তরঞ্জনকে মর্নিং ওয়াকে যেতে হলো। বেরোতে রোজের সময়ের থেকে আধ ঘন্টা দেরি হলো। চিত্তরঞ্জনের সকালে হাঁটার সঙ্গী সাথীরা সবাই চলে গিয়েছে। বউয়ের সাথে মন্থর গতিতে হেঁটে সে যখন পার্কে পৌঁছল, তখন তার রোজকার সঙ্গী সাথীদের হাঁটা প্রায় শেষের পথে। চিত্তরঞ্জনের অফিসে যাওয়ার সময়ও এগিয়ে আসছে। অগত্যা কোনো রকমে 1 পাক পার্কটা চক্কর দিয়ে টোটো করে বাড়ি ফিরল ওরা। তারপর থেকে সৌদামিনীও ঘুম নষ্ট করে আর ভোরে ওঠার চেষ্টা করেনি, আর চিত্তরঞ্জন বউকে ডেকে নিজের বিপদ বাড়ায়নি। তবে রোগা হওয়ার চেষ্টা সৌদামিনী ছাড়ে না।
অনলাইন শপিং করে মেদ কমানোর বেল্ট, ট্যাবলেট, ক্যাপসুল, তেল প্রভৃতি নানা ধরনের দ্রব্যাদি কিনে ভুঁড়ি কমানোর চেষ্টা করতে লেগেছে। এসবে চিত্তরঞ্জনের মাসিক খরচ বেড়ে গেলেও ব্যাপারটা মেনে নিয়েছিল, কিন্তু সেসবে খুব একটা কাজ হলো না। তাই সৌদামিনী একজন ডায়েটিশিয়ানের পরামর্শে কেটো ডায়েট শুরু করলো। সেই ডায়েটের ফলেই চিত্তরঞ্জন এখন বেশ চিন্তামগ্ন। মুখে কথা নেই, সারাক্ষণ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ ভাবছে। সৌদামিনীর ডায়েটিং যদি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকতো তবে চিত্তরঞ্জনের চিন্তা কিছু থাকতো না, কিন্তু বউয়ের ডায়েটিং এর ফলে তাকেও পোড়া আধসেদ্ধ মাছ মাংস খেতে হচ্ছে। ভাত রুটি অর্থাৎ কার্বোহাইড্রেট একেবারেই বন্ধ। দুবেলা শুধু প্রোটিন ভিটামিন খাচ্ছে ওরা, পোড়া মাংস আর ফলমূল। এই সেদ্ধ পোড়া খাবার খেয়ে চিত্তরঞ্জনের পেটে নানাবিধ সমস্যা দেখা দিল। ইনপুট ঠিক না হলে প্রাতঃকালীন আউটপুটও ঠিক হয় না। পেটের মধ্যে সারাক্ষণ ভুট ভাট শব্দ হচ্ছে। সেই শব্দ কখনো কখনো বাইরে বেরিয়ে এসে চিত্তরঞ্জনকে লজ্জায় ফেলছে। ওর চিন্তা আরও বাড়ছে। খাদ্য চিত্তরঞ্জনের শরীরে গিয়ে এমন বাদ্য বাজাচ্ছে যে সে এই সমস্যাটাকে গেম মনে করে বা অন্য কোনোভাবে উপেক্ষাও করতে পারল না। সৌদা, তুমি কাটা ডায়েটিং করছো করো, আমাকে ওসব খাওয়াচ্ছ কেন? হ্যাঁ, কাটা নয়, কেটো ডায়েট। আমি সবার জন্য আলাদা আলাদা রাঁধতে পারবো না। সারাদিন যদি রান্নাই করে যাই তবে আসন ব্যায়াম প্রাণায়াম এসব করব কখন? তুমি আসন ব্যায়াম প্রাণায়াম করো? তোমাকে তো শুধু শুয়ে থাকতে আর বসে বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই দেখি। জোরে জোরে নিঃশ্বাস ফেলাটাই প্রাণায়াম। আর শুয়ে শুয়ে আমি শবাসন করি। পাশের বাড়ির দোলন বৌদি যোগাসনে ভর্তি হয়েছে, ওর থেকে কটা আসন দেখে এসেছি। বাকি আসনগুলো আমার হচ্ছে না, আর এটা করলেই সব আসন করা হয়ে যায়। এই মতবাদটা তোমায় কে বললো? কি আর বলবে, নাম শুনেই তো বোঝা যাচ্ছে। সব রকম আসনের গুণ এই আসনের মধ্যে আছে বলেই তো এর নাম সব আসন। সব আসন নয়, আসনটার নাম সবাসন। তা তোমার এই আসনটা গাছের ছাল বাকল পরে বন জঙ্গলে গিয়ে করলে হয় না? কেন? কেন খামোকা বন বাজারে থাকতে যাব কেন? আদিম মানুষদের মতো পোড়া মাংস আর ফলমূল খাওয়া তো শুরু করে ফেলেছি। এখন যদি তাদের মতো গাছের ছাল বাকল পরে বন জঙ্গলে গিয়ে থাকা যেত, তাহলে আদিম মানুষের পুরো ফিলটা পাওয়া যেত নয় কি? তবে কেটো ডায়েট সৌদামিনীর পেটেও বেশি দিন সহ্য হলো না। তবু হাল ছাড়ল না, অন্য উপায় খুঁজতে লাগলো। এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো অপারেশনের প্রয়োজন হয় না, কোনো রকম ডায়েটিং করার দরকার হয় না, কোনো আসন ব্যায়াম করতে হয় না, এমনকি হাঁটাহাঁটি করারও প্রয়োজন নেই। সহজভাবে বিনা পরিশ্রমে সৌদামিনীকে রোগা বানিয়ে দেবে। অনেকটা বাবুরাম সাপুরের কাছে সাপ চাওয়ার মতোই তার চাহিদা। তেমন ডাক্তারেরও হদিশ পাওয়া গেল। বেশ শীর্ণকায় চেহারা তার। ডাক্তারকে দেখেই সৌদামিনীর পছন্দ হয়ে গেল। ডক্টরের চেহারা রোগা না হলে রোগী রোগা হবে কিভাবে? ডায়েটিশিয়ানের চেহারা দেখেই সৌদামিনীর ভক্তি হয়নি। ডাক্তার সৌদামিনীকে একটা শিশি দিলেন, যার মধ্যে কমলা রঙের ছোট ছোট দানা। এই ওষুধগুলো খেলেই আমি রোগা হয়ে যাব? কিন্তু আমি তো শুনেছিলাম যে এখানের চিকিৎসা পদ্ধতিতে ওষুধ খেতে হয় না। এগুলো যে খেতে হবে এই কথা আপনাকে আমি বলেছি? তা বলেননি। তবে এই ওষুধগুলো দিয়ে কি করব? ফেলে দেবে। হ্যাঁ, ফেলে দেব? হ্যাঁ, প্রতিদিন দুবেলা ঘরের মধ্যে পুরো শিশির দানাগুলো ফেলে দেবে। তারপরে ওই দানাগুলো গুনে গুনে আবার শিশিতে পড়বে। এইভাবে 1 মাস করে শিশিটা আমাকে ফেরত দিয়ে যাবে। শিশিতে 100টা দানা আছে, যেন 100টা দানাই ফেরত আসে। দানা হারিয়ে ফেলে দানা পিছু 100 টাকা জরিমানা দিতে হবে, বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। আজ আসি তবে। সৌদামিনী বাড়ি এসে দানাগুলো হাতে নিয়ে দেখল ছোট ছোট রাবারের বল। পুরো শিশি ঘরে ফেলে দিল। স্কুল ছুটির পর প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ঠিক যেমনি ভাবে ক্লাস থেকে বেরিয়ে আসে তেমনি ভাবেই রাবারের বলগুলো শিশি থেকে বেরিয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল।
বলগুলোর কোনোটা খাটের তলায়, কোনোটা আলমারির নিচে, কোনোটা বা ড্রেসিং টেবিলের আড়ালে গিয়ে লুকোচুরি খেলছে। এই ছোট ছোট বলগুলোকে আবার খুঁজে এনে শিশিবন্দি করা সৌদামিনীর অসাধ্য। তাই তাদের খুঁজে বার করে শিশিতে ফিরিয়ে আনার গুরুভার পড়ল চিত্তরঞ্জনের উপর। খাটের তলায় চিত্তরঞ্জন, এক একটি দানা 100 টাকা। সেই টাকার মায়ায় সে দানা খুঁজতে খাটের তলায় হানা দিয়েছে। নানা জায়গায় খুঁজেও অর্ধেকের বেশি দানা ফিরিয়ে আনতে পারল না সে। তার অসমাপ্ত কাজের ভার পড়ল তাদের ছেলে আর কাজের মেয়ের উপর। সবাই মিলে, সৌদামিনী ছাড়া, মাথার ঘাম পায়ে ফেলেও 100টা দানা শিশিতে ভরতে পারল না। 2টো দানা কম পড়ে গেল। দানাগুলো ফেলার আগে শিশিতে 100 দানা সত্যি আছে কিনা সেটা গুনে নিয়েছিলে তো? না, সেটা তো গুনে দেখিনি। তবে আর কি, 200 টাকা গচ্ছা দিয়ে এসো গিয়ে। দ্বিতীয়বার শিশির ওই দানা ঘরে ছড়ানোর দুঃসাহস হয়নি সৌদামিনীর। 1 মাস কেটে গেল। এই 1 মাসে চিত্তরঞ্জনের চিন্তা ও তার স্ত্রীর মেদ দুটোই বেড়ে গেল। সৌদামিনী 200 টাকা আর দানা ভর্তি শিশি ডাক্তারকে ফেরত দিয়ে এলো। শিশি ফেরত দিতে গিয়ে সৌদামিনীর সাথে ডাক্তারের স্ত্রীর সাক্ষাৎ হলো। তিনি সৌদামিনীর চেয়েও বেশি স্থূলকায়। মনে ভরসা পেল সৌদামিনী। নিজের বউকেই রোগা করতে পারেননি যে ডাক্তার, সে তাকে রোগা করবে কিভাবে? চিত্তরঞ্জনের এক মারোয়ারি কলিগ জগমোহনের মেয়ের 5 বছরের জন্মদিনে তারা সপরিবারে নিমন্ত্রিত। এক শনিবার সন্ধ্যায় তৈরি হয়ে সপরিবারে বেরোলো চিত্তরঞ্জন। একটা ক্যাব বুক করেছে। আজ আর ট্রেনে বাসে চড়তে চাইছে না সে। দক্ষিণ কলকাতার এক হাউজিং কমপ্লেক্সের সামনে গাড়ি থামল। এই কমপ্লেক্সে নন বেঙ্গলিদেরই বাস বেশি। কমপ্লেক্সের কমিউনিটি হলে বার্থডে পার্টির আয়োজন। চিত্তরঞ্জন জগমোহন রেড্ডি ও তার স্ত্রী সুরভির সাথে সৌদামিনীর পরিচয় করিয়ে দিল। জগমোহন ও সুরভির চেহারা চোখে পড়ারই মতো। সুরভির পেছনে চিত্তরঞ্জন সপরিবারে অনায়াসে লুকিয়ে যেতে পারবে। সামনে থেকে কেউ ওদের দেখতেই পাবে না। আবাসনের আরো পরিবারের সাথেও সৌদামিনীদের পরিচয় ও আড্ডা চলল। বেশিরভাগ পরিবারের সদস্যরাই বিশাল বপু ও মধ্যপ্রদেশের সম্ভারে সমৃদ্ধ। যেন ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ির মেলা বসেছে সেখানে। কয়েকজনের ভুঁড়ি এতটাই বড় যে ভুঁড়ি অনুষ্ঠান বাড়িতে উপস্থিত হবার 2 মিনিট পরে ওই মানুষটি এসে উপস্থিত হচ্ছে। চিত্তরঞ্জন সৌদামিনীকে কাছে ডেকে আস্তে আস্তে বলল, তোমার ভবিষ্যৎ দেখে নাও। তুমি যে হারে মোটা হচ্ছ, এদের কাছাকাছি যেতে বেশি দিন সময় লাগবে না। সৌদামিনী বেশ রাগ রাগ চোখে চিত্তরঞ্জনের দিকে তাকালো, কিন্তু ওর কথার কোনো জবাব দিল না। স্থূলকায় লোকজনদের নড়াচড়া করতেই যে বেশ কষ্ট হচ্ছে তা সৌদামিনী অনুভব করল। শুধু নড়াচড়ার অসুবিধে নয়, মোটা শরীর মানেই অনেক রোগের বাস। অনুষ্ঠান বাড়ির হাই ক্যালোরি ফ্যাটযুক্ত খাবার খেতে বেশ সংকোচ বোধ করল সৌদামিনী। ওর প্রিয় ও লোভনীয় খাবারগুলো বেশ হিসেব কষে নামমাত্রই খেলো। প্রচুর পরিমাণে ছবি ও সেলফি উঠছে। প্রত্যেক নিমন্ত্রিতরাই নিজেকে কখনো একা, কখনো পরিচিতদের সাথে মোবাইল ফোনে বন্দি করছে। চিত্তরঞ্জনের অনুরোধে রেড্ডি পরিবার ওদের সাথে ছবি তুলল। সুরভি ও সৌদামিনীকে একই ফ্রেমে আটকালো চিত্তরঞ্জন। আবাসনের কিছু পাঞ্জাবি মারোয়ারি মহিলাদের সাথে সৌদামিনীর বেশ কয়েকটা ছবি তুলল চিত্তরঞ্জন। সবাইকে এক ফ্রেমে আটকানো বেশ দুষ্কর। প্রতিটি ছবিতে চিত্তরঞ্জনের বউকে যেন চোখেই পড়ছে না। সৌদামিনীর প্রথম 2 অক্ষর বিলুপ্ত হয়ে গেছে। বেশ রোগা লাগছে তাকে। সৌদামিনী খুশি। ফেরার সময় গাড়িতে বসেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো সৌদামিনী। অল্প সময়ের মধ্যেই লাইক ও কমেন্টে ভরে গেল। বেশিরভাগ কমেন্টের বক্তব্যই সৌদামিনীকে ভীষণ রোগা লাগছে। পরদিন রবিবার। চিত্তরঞ্জন রবিবারে মর্নিং ওয়াকে যায় না, তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠল। উঠে যা দেখল তাতে চিত্তরঞ্জন রীতিমতো চমকে গেল। সৌদামিনী ঘর মুছছে। কি গো, তুমি ঘর মুছছো? হ্যাঁ গো,
এখন থেকে ভাবছি কাজের মেয়েটাকে ছুটি দিয়ে ঘরের যাবতীয় কাজ আমিই করব। কাল ওই মোটা মেয়েগুলোকে দেখে বেশ কষ্ট হয়েছে আমার। সৌদামিনীর এই পরিবর্তনে চিত্তরঞ্জনও খুশি। এবার মনে হয় সৌদামিনী নিজের চেষ্টাতেই মেদ ঝরাতে পারবে। চিরু, শুনছ? বেশ গদগদভাবে বলল সৌদামিনী। সে এই নামে এর আগে কখনোই সম্বোধন করেনি, তাই বেশ অবাক হয়ে তাকালো চিত্তরঞ্জন। বলছি, তুমি যে বলো না অপরের সাথে নিজেকে তুলনা করলে নিজেকে ভালো রাখা যায়, সে কথাটা একদম ঠিক। সত্যি ওদের তুলনায় তো আমি বেশ রোগা, কিন্তু আমাকে নিজের ভালোর জন্যই আরও রোগা হতে হবে, না হলে ভবিষ্যতে আমারও তো ওদের মতো অবস্থা হতে হবে। আচ্ছা, ওই ভদ্রমহিলারা যদি রোগা হতে চায় তবে তবে ওরা কাদের সঙ্গে নিজেদের তুলনা করবে? কোথায় গিয়ে কার সাথে ছবি তুলবে? কেন, চিড়িয়াখানায় যাবে, সেখানে গিয়ে হাতি বা জলহস্তির সাথে ছবি তুলবে। হাতি জলহস্তির পাশে ওদের বেশ রোগা লাগবে, কি বলো? কথাটা শুনে সৌদামিনী হেসে ফেলল। চিত্তরঞ্জনের মুখেও হাসি লেগে রয়েছে। অনেকদিন পর এমন প্রাণ খোলা চিন্তামুক্ত হাসি হাসল ওরা। চিত্তরঞ্জনের হাসি শুধু আনন্দের হাসি নয়, চিন্তা মুক্তির হাসি। শুনছিলেন চিত্তরঞ্জনের চিন্তামুক্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক, অভিনয়ে সৌরভ সাহা ও দেবস্মিতা, শব্দ সংযোজন আমি অভিক, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ রাকিব। তাহলে চলুন, দেখা হবে আবার আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।